বইকণ্ঠতে আপনাদের স্বাগতম। সাহিত্যপ্রেমীদের জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের ভয়ঙ্কর, রহস্যময়, রোমাঞ্চকর ও হাড় কাঁপানো সব গল্প নিয়ে আয়োজিত আমাদের এই বিশেষ নিবেদন। বইয়ের পাতা থেকে গল্পগুলোকে আপনাদের কাছে ফুটিয়ে তোলাই আমাদের এই প্রয়াস। বইকণ্ঠের দ্বিতীয় জন্মবার্ষিকী এবং 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আজকে আপনাদের জন্য বইকণ্ঠের বিশেষ নিবেদন, একটি গোয়েন্দা গল্প। বইকণ্ঠের আজকের নিবেদন হরিশঙ্কর হত্যাকাণ্ড। গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে আমি তাজিম, অনিমেষ চ্যাটার্জির ভূমিকায় রনি, মিসেস চ্যাটার্জির ভূমিকায় জারিন, রঘুবীরের ভূমিকায় সাদ। পোস্টার ডিজাইন, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র পরিচালনায় ছিলাম আমি তাজিম। শুরু হচ্ছে আজকের গল্প। ইনভিজিবল ক্রাইম কথাটির মানে কি জানিস? হাতের বইটা বন্ধ করে ফেলুদা প্রশ্নটা আমার দিকে ছুড়ে দিল। ইনভিজিবল ক্রাইম মানে অদৃশ্য অপরাধ? এ আবার কেমন অপরাধ ফেলুদা? অবাক হয়ে ফেলুদার দিকে তাকালাম। ফেলুদা উঠে বইখানা তাকের একটা ফাঁকা অংশে তুলে রাখতে রাখতে বলল, বলছি শোন, কিছু কিছু অপরাধ এতই নগণ্য হয় যে সেগুলোকে অপরাধের শ্রেণীভুক্ত করাই হয় না, অথচ আদতে সেগুলো অপরাধী বটে। এই বলে একটা চারমিনার ধরিয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো ও। একটা পাল্লা সামান্য খুলল। বাইরে প্রবল বৃষ্টি, সেই সাথে বাতাসের দাপট। আজ সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে, থামবার কোনো লক্ষণই নেই। বর্ষার বিকেল, ঘরে বসে বই পড়া ছাড়া আমাদের দুজনের আর কোনো কাজ ছিল না। ফেলুদা বসে বসে ক্রিমিনোলজির একটা বই পড়ছিল, আর আমি পড়ছিলাম একটি কবিতার বই। বৃষ্টির ঝিরিঝিরি শব্দের সঙ্গে তাল মিলিয়ে কবিতা পড়তে বেশ লাগে। জানালার পাল্লা আটকে দিয়ে ফেলুদা আবার এসে বসল ওর আর্ম চেয়ারটাতে। আমি ততক্ষণে কবিতার বইটা বন্ধ করে সোজা হয়ে বসেছি। ফেলুদা আবার বলতে শুরু করল, এ ধরনের ইনভিজিবল ক্রাইম থেকেই বড় বড় অপরাধ সংঘটিত হয়, অথচ অদৃশ্য এসব অপরাধের কোনো শাস্তি আইনে নেই। যে অপরাধ খালি চোখে ধরা পড়ে না, তার শাস্তি কি করে নির্ধারিত হবে বল? চোখে পড়ে না এমন অপরাধ থেকে বড় বড় অপরাধ কি করে হয় ফেলুদা? এই ধর, তুই যদি... ফেলুদা বলতে গিয়েও থেমে গেল। টেলিফোন বাজছে। বুক ঢিপ ঢিপ করে উঠল। মাত্র 2 দিন হয়েছে একটি কেসের কিনারা করেছে ফেলুদা, এরই মধ্যে টেলিফোন। মনে মনে চাইছিলাম কোনো মক্কেলের ফোন যেন না হয়, তাহলে আমাদের উটির সফর আবারও বাতিল করতে হবে। ফেলুদা উঠতেই আমিও ওর সাথে গিয়ে দাঁড়ালাম টেলিফোনের সামনে। উদ্দেশ্য, ফেলুদা রিসিভার তুললে আমিও পাশ থেকে তাতে কান লাগিয়ে যাতে শুনতে পারি। ফেলুদা রিসিভারটা কানে লাগাতেই ওপার থেকে ভেসে এলো আমাদের প্রিয় লালমোহন বাবু ওরফে জটায়ুর কণ্ঠ। ও মশাই, আপনাদের ছাড়া তো উঠিতে বড্ড একা একা ঠেকছে। রওনা হচ্ছেন কবে নাগাদ? আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। ফেলুদা মিটিমিটি হাসছে, বলল, কাল যাচ্ছি পুষ্পক ট্রাভেলসে বুকিং সারতে। এ সপ্তাহের শেষ নাগাদ দেখা হচ্ছে উটিতে লালমোহন বাবু। উফ, ফ্যান্টাস্টিক মশাই, আমার তো আর দর সইছে না। আপনারা এলে উটিটা ঘুরে দেখবো আয়েশ করে। আর বলা তো যায় না ফেলুবাবু, আপনি যেখানে যান রহস্য আপনার পিছু নেয়। এক আধটা কেস যদি মানে... বুঝেছি, ততদিনে আপনার নতুন গল্পের প্লট রেডি করে ফেলুন। আমরা এলে তার আর সময় পাবেন বলে তো মনে হয় না। কি বলিস তোপসে? আমি পাশ থেকে বললাম, তা যা বলেছ ফেলুদা। ওপাশ থেকে জটায়ু ফ্যান্টাবুলাস বলে চিৎকার করে তার চিরাচরিত অতি উৎসাহের জানান দিলেন। রহস্য রোমাঞ্চ ঔপন্যাসিক লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু গিয়েছেন উটিতে। তার সম্প্রতি প্রকাশ পাওয়া উপন্যাস চন্দ্রপুরীর চন্দ্রগ্রহণ এবারের পুজোয় যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে, জটায়ুর ভাষায় যাকে বলে সেলিং লাইক হট কচুরিস, তাতে বিখ্যাত চিত্র পরিচালক পুলক ঘোষাল এবারেও
লালমোহনবাবুকে এই গল্প নিয়ে সিনেমা তৈরির প্রস্তাব না দিয়ে পারলেন না। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্য আগে শ্যুট করবেন বলে উটির একটি পাহাড় ঘেরা টি এস্টেট ভাড়া করলেন প্রোডাকশন টিম। কথা ছিল নির্দিষ্ট দিনে শুটিং টিমের সঙ্গে আমরা 3 মাস্কাটিয়ার্স উড়াল দেব উটির উদ্দেশ্যে। অথচ তার আগেই ফেলুদা জড়িয়ে পড়ল একটি কেসের তদন্তে। ওদিকে লালমোহনবাবুকে ছাড়া শুটিং শুরু করতে চাননি পুলক ঘোষাল। শেষে বাধ্য হয়ে লালমোহনবাবু একাই গেলেন। তবে যাবার আগে বলে গেলেন, তদন্ত শেষেই যেন আমরা রওনা হয়ে পড়ি। তদন্ত শেষ, অথচ এই ভারী বর্ষণের জন্য 2 দিন শুয়ে বসে কাটালাম আমি আর ফেলুদা। তবে ফেলুদা যখন বলেছে তার মানে আগামীকালই যাবতীয় কাজ ছেড়ে এই সপ্তাহের শেষেই রওনা হচ্ছি আমরা। রিসিভার নামিয়ে রেখে আমরা এসে বসেছি। এমন সময় দরজায় কড়া নাড়ল কেউ। আমি উঠে গিয়ে দরজা খুলতেই দেখি মাঝবয়সী এক ভদ্রলোক। পরনে ধুতি পাঞ্জাবি, ছাতি মাথায় দাঁড়িয়ে আছেন। বৃষ্টির দাপটে পুরোপুরি কাক ভেজা না হলেও বেশ খানিকটা ভিজেছেন ভদ্রলোক। আমাকে দেখে জিজ্ঞেস করলেন, এটাই কি প্রদোষ মিত্রের বাড়ি? ফেলুদা ভেতর থেকে উত্তর দিল, আগে হ্যাঁ, আপনি ভেতরে আসুন। ভদ্রলোক ভেতরে এসে ছাতা গুটিয়ে দরজার এক ধারে রাখলেন। গা থেকে জল ছাড়তে ছাড়তে ফেলুদার পাশেই সোফাটাতে বসলেন। বিষণ্ণ চেহারা, চোখে মুখে নির্ঘুম রাতের ছাপ স্পষ্ট। কিন্তু এমন বাদলার দিনে কি এমন কাজ থাকতে পারে ফেলুদার সাথে যে লোকটি জল কাদা মারিয়ে চলে এসেছে? কিছুই অনুমান করতে পারলাম না। ফেলুদা শ্রীনাথকে চা আনতে বলে দিয়ে ভদ্রলোকের দিকে দৃষ্টি দিল। আমি প্রদোষ মিত্র। ও, আপনি গোয়েন্দা প্রদোষ মিত্র? আগে মিস্টার মিত্র, আমার নাম অনিমেষ চ্যাটার্জি। কলেজ স্ট্রিটে যে চ্যাটার্জি প্রিন্টিং প্রেসটা আছে ওটা আমাদের। আমার বাবাই দিয়েছিলেন প্রেসখানা। হ্যাঁ, চিনেছি। আপনার বাবার নাম কি হরিশঙ্কর চ্যাটার্জি? চিনি সম্প্রতি। আগে হ্যাঁ, আমার বাবা খুন হয়েছেন গত 3 দিন আগে। আর এর তদন্তের জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি মিস্টার মিত্র। আমাদেরই এক খদ্দের মহিপাল রায় আপনার ব্যাপারে বললেন গতকাল সন্ধ্যায়। আজ তাই এই ঝড় জলের মধ্যে ছুটে এলাম। হরিশঙ্কর চ্যাটার্জির নাম আমিও পড়েছি পত্রিকায়। শহরে গত মাস 2 একজন সিরিয়াল কিলারের আগমন ঘটেছে। একই পদ্ধতিতে পরপর 4টি খুন করেছে সে। চতুর্থ ভিকটিম ছিলেন চ্যাটার্জি প্রেসের মালিক হরিশঙ্কর চ্যাটার্জি। কিন্তু এ কেসের তদন্ত করছে পুলিশ। অতএব এখানে ফেলুদার মতো প্রাইভেট ইনভেস্টিগেটরের কোনো কাজ নেই বলেই এ নিয়ে ফেলুদার সাথে তেমন কোনো আলোচনা হয়নি। তবে ফেলুদা বলেছিল সিরিয়াল কিলাররা নাকি সব সময় কোনো একটা প্যাটার্ন অনুসরণ করে খুন খারাপি চালিয়ে যায়, আর এদের বেশিরভাগই মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে থাকে। ফেলুদা বলল, আপনার বাবার কেসটা তো পুলিশি কেস। পুলিশ তদন্ত করছে খুনিকে খুঁজে বার করার জন্য। এখানে আমার তো করার মতো কিছু নেই অনিমেষ বাবু। আগে আমি তা জানি, কিন্তু আমার মনে হয় আমার বাবাকে যে খুন করেছে সে আমাদেরই পরিচিত কেউ হবে। সিরিয়াল কিলিং এটি নয় মিস্টার মিত্র। ফেলুদা আর আমি দুজনে খানিকটা অবাক হলাম। ফেলুদা বলল, আপনার এমনটি মনে হবার বিশেষ কোনো কারণ আছে কি? অনিমেষবাবু বেশ খানিকক্ষণ মাথা নিচু করে কি যেন ভাবলেন। এরপর ইতস্তত করে বলতে আরম্ভ করলেন, দেখুন মিস্টার মিত্র, বাবা বেশ কিছুদিন ধরেই রাতের বেলা ঘুমোতে গেলেই ভয় পেতেন। বলতেন একটি লম্বা ছায়া তার কামরায় ঘোরাঘুরি করছে। আমি তার কথাই খুব একটা কান দেইনি। এরপরই শুরু হলো বাবার প্রলাপ বোকা। বারবার শুধু একটি কথাই বলতেন, পুরনো পাপ পিছু ছাড়ে না রে অমল। অমল কাকু অবশ্য বাবার ছোটবেলার বন্ধু, থাকেন আমাদের বাড়িতেই। তিনিও এ প্রলাপের কোনো অর্থ দাঁড় করাতে পারেননি। এরপর 7 তারিখ রাতে সবার সঙ্গে খাওয়া সেরে বাবা গেলেন নিজের ঘরে শুতে। পরদিন সকালে বাড়ির চাকর রবি বাবার ঘরে চা দিতে গিয়ে দেখলেন
বাবা নেই। সবচেয়ে যে ব্যাপারটি আমায় ভাবিয়েছে তা হলো বাবার সিন্ধুক থেকে বেশ কিছু দলিলপত্র চুরি গেছে, আর এজন্যই আমার ধারণা খুন করেছে অন্য কেউ মিস্টার মিত্র। এই অবধি বলেই অনিমেষ বাবুর গলা ধরে এলো। ফেলুদা পানির গ্লাস এগিয়ে দিল তার দিকে। ঢকঢক করে অর্ধেক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ ঝিম মেরেই বসে রইলেন তিনি। এরপর ফেলুদার দিকে ঘুরে কাকুতি ভরা কণ্ঠে অনুরোধ করলেন, দেখুন মিস্টার মিত্র, আপনি যত ফি নেবেন আমি দেব। আপনি শুধু একটি বার আমাদের বাড়ি এসে বাবার খুনের তদন্তটা করুন, দয়া করে না করবেন না। আমি জানতাম পুলিশি কেসে ফেলুদা সচরাচর জড়াতে চায় না, তবু ভদ্রলোককে ও না করল না। বোধহয় অনিমেষ বাবুর ওপর খানিকটা মায়া হলো ফেলুদার। কথা দিল কালই একবার তাদের বাড়িতে যাচ্ছি আমরা। অনিমেষ বাবু, আমার ধারণা পুলিশই এ কেসের যথাযথ তদন্ত করতে পারবে। পারিশ্রমিক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তবে আপনার মানসিক শান্তির জন্য হলেও একবারটি আমি যাব আপনাদের বাড়িতে। কালই আসুন না, আমাকে বাড়িতেই পেয়ে যাবেন। ঠিক আছে, আপনি বাড়ির ঠিকানা লিখে দিন। আমি আর আমার এই ভাইটি কাল সকাল 10টা নাগাদ পৌঁছে যাব। বাড়ির ঠিকানা লেখা একটি কাগজ এগিয়ে দিয়ে ভদ্রলোক ছাতা মাথায় বেরিয়ে গেলেন রাস্তায়। বৃষ্টি তখনও অবিরাম ধারায় ঝরছে। উটি তাহলে যাওয়া হচ্ছে না? দরজা লাগিয়ে এসে বসেই খানিকটা মন মরা হয়ে প্রশ্নটা করলাম আমি। যাওয়া হচ্ছে না কে বলল? কাল ও বাড়িতে একবার ঢু মেরে ভদ্রলোককে দেওয়া কথা রেখেই চলে যাব পুষ্পক ট্রাভেলসে। চলবে তো? হালবত চলবে ফেলুদা। সে রাতে খুব ভালো ঘুম হলো না আমার। একে তো বাইরে ঝড়ের তাণ্ডব, তার উপর উটিতে যাওয়ার উত্তেজনা, সব মিলিয়ে কোনো মতে রাতটা পার হলো। সকালে ঘুম ভাঙতেই দেখি ফেলুদা যোগব্যায়াম সেরে জল খাবারের প্রস্তুতি নিচ্ছে। আমাকে বলল দ্রুত তৈরি হয়ে নিতে। এরই মধ্যে একবার ফোনে কার সঙ্গে যেন ও কথা বলল। মুখ ধুয়ে সামান্য কিছু মুখে পুড়েই কাপড় বদলে নিলাম। ফেলুদা ততক্ষণে তৈরি। আজকের খবরের কাগজে চোখ বুলিয়ে নিয়েই উঠে পড়ল। চল তপসে, বেরিয়ে পড়া যাক। কাকে ফোন করেছিলে ফেলুদা? সিরিয়াল কিলিং কেসটার তদন্তে যিনি আছেন তাকে, ইন্সপেক্টর পটবর্ধন। সুবিধেই হলো বুঝলি। পটবর্ধন বলে দিয়েছেন হরিশঙ্কর চ্যাটার্জির কেসে যাবতীয় সূত্র ও ক্রাইম স্পট ঘুরে দেখতে আমাদের কোনো বাধা নেই। ইন্সপেক্টর পটবর্ধন ফেলুদাকে আগে থেকেই চেনেন। ফেলুদার মগজাস্ত্রের খেলা তিনিও উপভোগ করেন। অতএব তিনি থাকতে আমাদের পুলিশই কোনো ঝামেলা নিয়ে ভাবতে হবে না। বেরিয়ে পড়লাম নির্দ্বিধায়। আজ আর বৃষ্টি নেই, তবে আকাশ থমথমে, কালো মেঘের আনাগোনা। দূরে কোথাও থেমে থেমে বজ্রপাত হয়ে চলেছে। ফেলুদা আর আমি হাঁটা ধরলাম। রাস্তায় মানুষজন খুব বেশি নেই। ঠিক 10টা বাজতে আর মিনিট 5 বাকি এমন সময় ঠিকানা ধরে চ্যাটার্জি বাড়ির সামনে এসে দাঁড়ালাম আমরা। বাড়িখানা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছেই, বেশ চোখে পড়ার মতো বাড়ি বটে। মেইন গেট পেরিয়ে ভেতরে ঢুকে সদর দরজার সামনে দাঁড়ালাম আমরা। ফেলুদার ডোরবেল টিপে দিল। কিছুক্ষণ পর একটি কম বয়সী চাকর এসে দরজা খুলে দিল। আন্দাজ করলাম এরই নাম রবি। জিজ্ঞেস করল, আপনারা? ফেলুদা বলল, আমরা অনিমেষ বাবুর অতিথি। উনি বাড়িতে আছেন? জি আছেন, আপনারা আসুন দাদাবাবু, আমি ছোটবাবুকে ডেকে দিচ্ছি। রবি আমাদের বসার ঘরে নিয়ে এলো। একধারের সোফায় আমি আর ফেলুদা বসলাম। রবি চলে গেল ভেতরের ঘরে। ঘরটি মাঝারি গোছের, বেশ পরিপাটি করে সাজানো, তবে চোখে পড়ার মতো তেমন কোনো আকর্ষণীয় কিছু নেই। বাড়ির পরিবেশ থমথমে, বোঝাই যাচ্ছে শোকাচ্ছন্ন হয়ে আছেন বাড়ির সদস্যরা। মিনিট 5 পরেই ঘরে ঢুকলেন অনিমেষ বাবু। আমাদের দেখে খানিকটা স্বস্তি বোধ করলেন মনে হলো। আমাদের মুখোমুখি একটি সোফায় বসে বললেন, আপনি কথা রেখেছেন তাহলে মিস্টার মিত্র, অনেক ধন্যবাদ। রবি, এই রবি, দাদাবাবুদের জন্য চাকর। ফেলুদা চটজলদি বলল,
তার আর প্রয়োজন নেই। আমরা নাস্তা সেরেই বেরিয়েছি। আপনি বরং আমাদের আপনার বাবার ঘরে নিয়ে চলুন। অনিমেষ বাবুর পেছন পেছন আমরা চলে এলাম দোতলার একটি ঘরে। ঘরটিতে একটি মাত্র জানালা। জানালার খুব কাছেই খাট পাতা রয়েছে। দুটি বেতের চেয়ার আর ছোট একটি স্টাডি টেবিল চোখে পড়ল এক কোণে। ঘরে ঢুকতেই হাতের বাম পাশে একটি বুকশেলফ, তাতে বেশ কিছু বই পুস্তক রয়েছে। বুকশেলফের সাথেই একটি ছোট সিন্দুক। খুব বেশি আসবাব নেই। ফেলুদা ঘুরে ঘুরে সারা ঘরটি দেখল। সিন্দুকটির সামনে বসে কি যেন খুঁটিয়ে দেখল। এরপর বেরিয়ে এসে অনিমেষ বাবুকে বলল বাড়ির সদস্যদের সঙ্গে ও কথা বলতে চায়। অনিমেষ বাবুর তাতে দ্বিমত থাকার কথা ছিল না। তিনি আমাদের এক এক করে বাড়ির অন্য কামরাগুলোতে নিয়ে গেলেন। প্রথমেই আমরা গেলাম অমল বাবুর কামরায়। এ ঘরটিও ছিমছাম, খুব বেশি আসবাব নেই একেবারেই। অমল বাবু অর্থাৎ অমল দত্ত হরিশঙ্কর বাবুর বাল্যবন্ধু। মাথায় চুল তেমন নেই, তবে মুখ ভর্তি সাদা দাড়ি। চেহারায় বয়সের ছাপ থাকলেও বন্ধু বিয়োগে তা অতিরিক্ত প্রকাশিত হচ্ছে বলেই আমার মনে হলো। বয়স 60 কিংবা 65 হবে। অনিমেষ বাবু বোধহয় আগেই বলে রেখেছিলেন আমাদের আসবার কথা। ভদ্রলোক আমাদের নিজ ঘরে নিয়ে বসালেন। ফেলুদাই প্রথম প্রশ্ন করল, আপনার আর হরিশঙ্কর বাবুর বন্ধুত্ব কতদিনের? অমলবাবু বেশ স্পষ্ট গলায় উত্তর দিলেন, হরি আর আমি সেই ছোটবেলায় একসঙ্গে স্কুলে পড়েছি। মাঝে কলেজ জীবনটায় আলাদা হয়েছিলাম বটে, কিন্তু চাকরি জীবনে আবার আমাদের দেখা হয়ে যায়। আমি তখন সবেমাত্র ফরেস্ট অফিসারের চাকরি পেয়ে বদলি হয়েছি অরুণাচল প্রদেশে। দৈবক্রমে সেখানেই হরির সঙ্গে আমার দেখা। সেও তখন ফরেস্ট অফিসার হিসেবেই ছিল সেখানে। হরি তখন আমার সিনিয়র অফিসার, কিন্তু থাকতাম আমরা একই সাথে। সেই থেকে এই অবধি হরির সাথে রয়েছি। বিয়ে থা করিনি, পরিবার পরিজন বলতে কেউ নেই। তাই হরি আমাকে আপন ভাইয়ের মতোই জায়গা দিয়েছিল এ বাড়িতে। এমন ভালো মানুষটা যে এভাবে খুন হবে কখনই কি ভেবেছিলাম? হরি, এই বলে কাঁদতে লাগলেন অমলবাবু। ফেলুদা বলল, অমলবাবু আপনি শান্ত হন। আমি জানি এমন একটি মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা আমার উচিত হচ্ছে না, কিন্তু তদন্তের স্বার্থে কিছু প্রশ্নের জবাব আমার প্রয়োজন। নিজেকে সামলে নিয়ে অমলবাবু বললেন, আপনি যা জানতে চান জিজ্ঞেস করুন মিত্তির মশাই। খুনের বেশ কিছুদিন আগে থেকেই হরিশঙ্কর বাবু কাউকে দেখতে পাচ্ছিলেন তার ঘরে। প্রলাপও নাকি বকছিলেন। এ ব্যাপারে আপনার কিছু জানা আছে? অতীতের কোনো শত্রু বা সেরকম কিছু থাকলে মনে করে বলুন তো। না মিত্তির মশাই, হরি যে কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না আমরা। তাছাড়া আমরা দুজনেই সারা জীবন বনে বাজারে ঘুরেছি। এক সময় কলকাতায় এসে স্থায়ী হয়েছি। ব্যবসা দিয়েছে হরি, আমি তার সহকারী হিসেবে থেকেছি। নির্ভেজাল জীবন। হরি সবসময় মাটির মানুষ, কোনো শত্রু থাকার কারণই নেই। হরিশঙ্কর বাবুর ঘর আর আপনার ঘর তো কাছাকাছি। খুনের রাতে কিছু শুনতে পাননি ও ঘর থেকে? আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে যাই। আমার আবার ঘুমের ব্যারাম, তাই রাতে একেবারেই কিছু টের পাই না। পেলে বোধহয় আর এদিন দেখতে হতো না। হরিশঙ্কর বাবুর ঘরে যে সিন্ধুক ছিল তাতে কি ছিল আপনার জানা আছে নিশ্চয়ই? হ্যাঁ, হরি ওর পৈতৃক যাবতীয় সম্পত্তি আর ব্যবসায়ের কাগজপত্র ওতে রেখেছিল। বলেছিল কিছুদিনের মধ্যেই সেগুলো মালিকানা পরিবর্তন করবে। অর্থাৎ আমার ধারণা অনির নামেই সব লিখে দেবে বলেই ঠিক করেছিল। ও বোধহয় বুঝেছিল মৃত্যু ওর খুব নিকটে। অমলবাবু আর কিছু বলতে পারলেন না। ফেলুদাও ওকে আর কোনো প্রশ্ন করল না। অনিমেষ বাবু এবারে আমাদের নিয়ে গেলেন আরেকটি ঘরে। এটি হরিশঙ্কর বাবুর সেক্রেটারি রঘুবীর বাবুর ঘর। এ ঘরটি বইপত্র দিয়ে ঠাসা। এক কোণে একটা খাট পাতা, তার অপর প্রান্তে একটা স্টাডি টেবিল। একটা টাইপরাইটার সহ বেশ কিছু এলোমেলো কাগজ পড়ে আছে টেবিলে। টেবিলে বসে একজন যুবক হয়তো কিছু টাইপ করছিল। অনিমেষ বাবু দরজায় টোকা দিতেই উঠে এসে আমাদের নমস্কার জানালেন। সুদর্শন চেহারা, লম্বায় ফেলুদার সমান।
পেটানো শরীর, কিন্তু বাঙালি বলে মনে হলো না। ফেলুদাকে উদ্দেশ্য করে বললেন, আপনি নিশ্চয়ই প্রদোষবাবু, মানে গোয়েন্দা প্রদোষ মিত্র? আজ্ঞে। আর এটি আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। আমি রঘুবীর, হরিশঙ্কর বাবুর পার্সোনাল সেক্রেটারি। আসুন না, ভেতরে আসুন। অনি বলছিল আপনারা আসবেন। মাফ করবেন প্রদোষবাবু, আমার ঘরে এক্সট্রা কোনো চেয়ার বা সোফা নেই। ফেলুদা বলল, তার প্রয়োজন নেই, কটা প্রশ্ন করার ছিল মাত্র, হয়ে গেলেই আমরা বেরোবো। হ্যাঁ নিশ্চয়ই, পুলিশও জিজ্ঞাসাবাদ করে গেছে। আপনিও কিছু জানার থাকলে জেনে নিন। এমন ঘটনা এ বাড়িতে ঘটবে কেউ কখনো ভাবিনি আমরা। দয়া করে এর একটা কিনারা করুন প্রদোষবাবু। আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি তা করব। তা আপনি কত বছর হলো এখানে চাকরি করছেন? চাকরির বয়স বেশি নয়, তবে এ বাড়িতে আছি বহু বছর হলো। আসলে খুব ছোটবেলায় আমি বাবা মাকে হারাই। আমার বাবা মা বাঙালি ছিলেন না, তবে আমার জন্ম এখানেই। আত্মীয় স্বজন কেউ না থাকায় আমার ঠাঁই হয় এক অনাথ আশ্রমে। সেই আশ্রম থেকেই হরিশঙ্কর বাবু আমাকে নিয়ে আসেন এ বাড়িতে। নিজের ছেলের মতো লেখাপড়া করিয়ে চাকরি দেন পার্সোনাল সেক্রেটারি হিসেবে। এক কথায় বলতে গেলে উনি আমার বাবার মতোই ছিলেন প্রদোষবাবু। আর সেই মানুষটাই কিনা। খুনের রাতে আপনি বাড়িতেই ছিলেন? না, আমার থিয়েটার দেখার বাতিক আছে, সে রাতেও গিয়েছিলাম। ফিরতে দেরি হয়েছিল বলে এক বন্ধুর বাড়িতেই থেকে যাই। সকাল যখন ফিরলাম, বাড়িতে পুলিশ দেখে বুকটা ছ্যাদ করে উঠল। বসার ঘরে ঢুকতেই অনেক কাঁদতে কাঁদতে আমায় সব জানালো। ফেলুদা প্রশ্ন করছে আর সেই সাথে পায়চারি চালিয়ে যাচ্ছে। খুঁটিয়ে দেখছে সারা ঘর। টেবিলের সামনে গিয়ে ঝুঁকে পড়ে একটি খাতা গোছের কিছু খুলে দেখে আবার আগের জায়গায় রেখে দিল। প্রশ্নবান তখনও শেষ হয়নি। কোন থিয়েটারে গিয়েছিলেন জানতে পারি? নীলাম্বর থিয়েটারে রজন বোস আর মণিমোহনের মঞ্চ নাটক বিভীষণ দেখতে গিয়েছিলাম। আপনার তো পেপার কাটিং রাখার শখ দেখছি। তা মাঝে মধ্যে ইন্টারেস্টিং খবর চোখে পড়লে সংগ্রহ করি। আচ্ছা, ঠিক আছে, আপাতত এটুকুই জানার ছিল। ফেলুদা এই বলে ও ঘর থেকে বেরিয়ে এলো। আমরা অনিমেষ বাবুর সাথে ফিরে এলাম বসার ঘরে। সেখানেই পরিচয় হলো মিসেস চ্যাটার্জি অর্থাৎ নন্দিনী চ্যাটার্জির সঙ্গে। তিনি অনিমেষ বাবুর স্ত্রী। ভদ্রমহিলা বেশ পরিপাটি গোছের। শোকের ছাপ চেহারায় থাকলেও তা যথাসম্ভব আগলে রেখেছেন বলে মনে হলো। ফেলুদা ভুনিতা ছাড়াই দুটো প্রশ্ন করল তাকে। প্রথম প্রশ্ন, আপনার শ্বশুর মশাই মানুষ হিসেবে কেমন ছিলেন বলে আপনার ধারণা? বাবা অত্যন্ত নরম মনের মানুষ ছিলেন। আমি এই বাড়িতে আসার পর থেকেই দেখছি, যখন যেভাবে তিনি পেরেছেন মানুষের সাহায্য সহযোগিতা করে গেছেন। আমাকে তিনি নিজের মেয়ের মতোই দেখতেন। এমন হাজারো গুণ ছিল বাবার, যা হয়তো বলে শেষ করা যাবে না মিস্টার মিত্র। দ্বিতীয় প্রশ্ন, তিনি যে কিছুদিন ধরে প্রলাপ বকছিলেন, তার কোনো মানে কি ধরতে পেরেছিলেন? না মিস্টার মিত্র, তবে আমার ধারণা অমল কাকু নিশ্চয়ই কিছু জেনে থাকবেন। আচ্ছা, ঠিক আছে। মিসেস চ্যাটার্জি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এ সময় রবি একটি ট্রেতে করে আমাদের জন্য চা নিয়ে এলো। ফেলুদা রবির দিকে ইশারা করে অনিমেষ বাবুকে জিজ্ঞেস করল, এই ছেলেটি এ বাড়িতে কতদিন ধরে আছে? তা প্রায় বছর 6। ওর বয়স যখন মাত্র 15, তখন থেকেই এ বাড়িতে আছে। আপনার যদি ওকে কিছু জিজ্ঞেস করার থাকে তো করে ফেলুন। রবি, এই দাদাবাবু যা জানতে চাই ঠিক ঠিক উত্তর দিবি। রবি মাথা নেড়ে সায় দিল। ফেলুদা তাকে জিজ্ঞেস করল, যে রাতে এই ঘটনা ঘটল, সে রাতে অস্বাভাবিক কিছু চোখে পড়েছিল রবি? জি না বাবু, আমি তো রোজ রাতের মতোই দরজা জানালা একবার দেখে নিয়ে শুতে চলে গেলাম আমার ঘরে। এরপর কাউকে আসতে তো দেখিনি, রাতে কোনো শব্দও পাইনি। সে রাতে বাড়ির সদস্যরা নিজ নিজ ঘরেই ছিলেন? জি বাবু, শুধু রঘু দাদাবাবু বাড়ির বাইরে ছিলেন। তিনি ফিরলেন সকালে। রঘু দাদাবাবু প্রায় থিয়েটার দেখতে যান, ঘটনার আগের দুরাতেও গিয়েছিলেন। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। রবি চলে গেলে পর ফেলুদা অনিমেষ বাবুকে বলল, এবার সবশেষে আপনাকে 2-4টে প্রশ্ন করেই আমরা উঠব। অনিমেষ বাবু বললেন, হ্যাঁ অবশ্যই, তা বলুন না কি জানতে চান। সে রাতে ঘুমোতে যাবার আগে আপনার বাবা আপনাকে কিছু বলেছিলেন?
না, বাবা সাধারণত স্বল্পভাষী ছিলেন, আর খাওয়া সেরে বাবা খুব একটা কথা কখনোই বলতেন না। সে রাতেও চুপচাপ চলে গেলেন নিজ কামরায়। আপনার বাবা সম্প্রতি আপনার নামেই সব সম্পত্তি লিখে দিতে চেয়েছিলেন, তা আপনি জানতেন? কি বলবো মিস্টার মিত্র, টাকা পয়সা নিয়ে আমার কোনো দিনই মাথা ব্যথা ছিল না। বাবার মতোই চেয়েছি সবসময় মানুষের পাশে থাকতে। তাছাড়া বাবা মায়ের একমাত্র সন্তান আমি। তাদের বিয়ের প্রায় 10 বছর পর আমার জন্ম হয়। বুঝতেই তো পারছেন, আমার আদর যত্ন আর আবদার পূরণে কোনো ঘাটতি ছিল না। বাবা আগেও বলেছেন উইল করে সব বুঝিয়ে দিতে চান আমাকে, কিন্তু সবকিছু আমার নামে করে দিতে চান এমন কোনো কথা অবশ্য তিনি বলেননি। আমি কখনো জিজ্ঞাসাও করিনি। একটা শেষ প্রশ্ন, আপনার কাউকে সন্দেহ হয়? জানি না মিস্টার মিত্র, তবে আমার এখনো বিশ্বাস এটি সিরিয়াল কিলিং নয়, এ অন্য কোনো ব্যাপার। ঠিক আছে, আপাতত এর বেশি কিছু জানার নেই। তাছাড়া পুলিশি জেরায় বেশিরভাগ তথ্য নেওয়া হয়ে গেছে। আমার যতটুকু জানার ছিল আমি জেনে নিলাম। এখন তাহলে আমরা উঠছি অনিমেষ বাবু। চ্যাটার্জি বাড়ি থেকে বেরিয়ে আমি আর চুপ করে থাকতে পারলাম না। ফেলুদাকে বললাম, কি বুঝলে? এখনো কিছু বুঝিনি, তবে বোঝার উদ্দেশ্যেই যাচ্ছি। কোথায়? থানায়। 12টা নাগাদ আমরা থানায় পৌঁছলাম। ইন্সপেক্টর পটবর্ধনকে পাওয়া গেল তার অফিসেই। ফেলুদাকে দেখে একগাল হেসে হাতখানা বাড়িয়ে দিয়ে বললেন, তা হরিশঙ্কর বাবুর কেসটাই তো? ফেলুদা মুচকি হেসে বলল, ঠিক ধরেছেন। আমরা ইন্সপেক্টর পটবর্ধনের মুখোমুখি দুটো চেয়ারে বসলাম। ফেলুদা এবার সেই আসল প্রশ্নটি করল, পটবর্ধন বাবু, এবারে খুনের ডিটেলসটা দয়া করে বলবেন কি? পত্রিকায় যতটুকু পড়েছি তা এই কেস সম্পর্কে বুঝতে যথেষ্ট নয়, তাই সরাসরি চলে এলাম আপনার কাছে। মিস্টার মিত্তির, আপনি জেনে থাকবেন যে গত মাস 2 হলো শহরে 3-3টে খুন হয়েছে। খুনের ধরন দেখে খুব সহজেই আন্দাজ করা যায় এ সিরিয়াল কিলিং বই আর কিছু নয়। খুনির মডাস অপারান্ডি আমাদের মাথা ঘুরিয়ে দিয়েছে। সার্জিক্যাল নাইফ চেনেন তো, যা দিয়ে ডাক্তাররা অপারেশন করে থাকে? খুনি এই সার্জিক্যাল নাইফ ব্যবহার করে খুন করছে। তবে এটি আশ্চর্যের বিষয় নয়। আসল ব্যাপার হচ্ছে খুনের ধরন। খুনি প্রথমে ভিকটিমকে প্রচুর পরিমাণ ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে নেয়। এরপর বুকে হৃদযন্ত্র বরাবর ত্রিভুজ আকৃতিতে পরপর 3টি আঘাত করে সার্জিক্যাল নাইফ দিয়ে। এই 3টি আঘাতেই কিন্তু সে করে হৃৎপিণ্ডের পাশ ঘেঁষে। শেষ এবং মোক্ষম আঘাতটি করে মাঝ বরাবর হৃদযন্ত্র ভেদ করে, এবং সার্জিক্যাল নাইফটি সে অবস্থাতেই বুকে বিধিয়ে রেখেই সে পালায়। এমন কায়দায় খুন আমি আগে কখনো শুনিনি, দেখিওনি। আমাদের তদন্ত অনুযায়ী এ কোনো প্রশিক্ষিত ডাক্তারের কাজ না হয়ে যায় না। শহরের প্রত্যেক মেডিকেলে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, তবে এখনো অবধি আশানুরূপ কোনো ফল পাইনি। হরিশঙ্কর বাবুর খুনটিও নিশ্চয়ই একই পদ্ধতিতেই হয়েছে? হ্যাঁ, বাকি 3টে খুনের মতোই। তবে আজ সকালেই অটোপসি রিপোর্ট দেখলাম। উনি বোধ হয় খুনটি খুব তাড়াহুড়োর মধ্যে করে থাকবে। ফেলুদার ভ্রু কুঁচকে গেল। আমিও কান খাড়া করলাম। ফেলুদা জিজ্ঞেস করল, কেন বলুন তো? অন্য 3টি খুনের ক্ষেত্রে ছুরির আঘাতগুলো একদম হিসেব কষে করা হয়েছিল। একমাত্র শেষ আঘাতটি ব্যতীত অন্য কোনো আঘাত হৃদযন্ত্র স্পর্শ করেইনি। অথচ চ্যাটার্জি বাবুর খুনের ক্ষেত্রে উনি প্রথম 2 আঘাতেই হৃদযন্ত্র এফোড় ওফোড় করে দিয়েছে। আরও একটি ব্যাপার হচ্ছে, এক্ষেত্রে ক্লোরোফর্ম ব্যবহার হয়নি। আর এতেই আমার ধারণা হয় খুনি খুব দ্রুততার সাথে কাজ শেষ করে গিয়েই এই বিপত্তি ঘটিয়েছে। ফেলুদা কোনো মন্তব্য করল না, কি যেন ভাবছে ও। পটবর্ধন বাবু আমাদের দুপুরের খাবার তার সঙ্গে খেতে অনুরোধ করলেন, কিন্তু ফেলুদা অন্য একদিনের প্রতিশ্রুতি দিয়ে উঠে পড়ল। আমরা দুজন থানা থেকে বেরিয়ে রাস্তায় আসতেই ফেলুদা একটা চারমিনার ধরালো। পরপর 2টো ধোঁয়ার রিং ছেড়ে বলল, বুঝলি তপসে, উটি যাত্রা বোধহয় আরেক দফা পেছচ্ছে। সে তো থানায় আসবে শুনেই বুঝেছিলাম। তা এখন কোথায় যাচ্ছি আমরা? বাড়িতে? হ্যাঁ,
খাওয়া সেরে বিকেলে সিধু জ্যাঠার ওখানটায় যাব। একটা ব্যাপার খুব ভাবাচ্ছে আমাকে। কি ব্যাপার ফেলুদা? দাঁড়াও, তুমিও কি ভাবতে শুরু করেছো হরিশঙ্কর বাবুর কেসটি সিরিয়াল কিলিং নয়? সেসব এখনো ধোঁয়াশা। আগে দুটি ব্যাপার পরিষ্কার না হওয়া পর্যন্ত তোর প্রশ্নের কোনো উত্তর আমি দিচ্ছি না। বুঝলাম ফেলুদার মুখ থেকে আর কোনো কথা বের হবে না। ট্যাক্সি নিয়ে বাড়ির পথ ধরলাম আমরা। বিকেলে ফেলুদার কথা মতো আমরা পৌঁছে গেলাম সর্দার শঙ্কর রোডে সিধু জ্যাঠার বাড়িতে। সিধু জ্যাঠার বইয়ের শখ, তবে সারাক্ষণ বই নিয়েই পড়ে থাকেন তা মোটেও নয়। দাবা খেলেন, খাবার দাবার নিয়ে এক্সপেরিমেন্ট করেন। পত্রিকায় ছাপা চোখে পড়ার মতো কোনো খবর তো বটেই, চোখে পড়ে না এমন খবরও তিনি সংগ্রহে রাখেন। ওর বাড়িতে পৌঁছে দেখি সিধু জ্যাঠা একা একা দাবার চাল চেলে যাচ্ছেন। আমাদের দেখে খুশি হলেন খুব। নারায়ণকে হাঁক দিয়ে চা দিতে বলে ফেলুদার দিকে ফিরলেন, বললেন, তা ফেলু, কি মনে করে? আমার অনুমান বলছে কোনো তদন্তে ঠেকে গিয়ে আমার বাড়িতে তোমার আগমন। আগে হ্যাঁ, ঠিকই ধরেছেন। একটি কেসের ব্যাপারে দুটো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আপনি ছাড়া এর উত্তর কেউ দিতে পারবে বলে আমার জানা নেই। তা বলেই ফেলো না কি জানতে চাও। ফেলুদা সিরিয়াল কিলিং আর হরিশঙ্কর বাবুর ঘটনা সবিস্তরে বর্ণনা করল। সিধু জ্যাঠা সব শুনে মাথা দুলিয়ে বলল, খুনের ঘটনাগুলো পড়েছি পত্রিকায়। তোমার কাছ থেকে বিস্তারিত শুনে খটকাটা দূর হলো। তবে ফেলুদা সচকিত হয়ে জিজ্ঞেস করল, কি খটকা জ্যাঠা? কেন, তুমি ধরতে পারোনি ফেলু? অবশ্যই এ তো বহু আগের কথা। বছর 13 আগে কলকাতায় একজন ডক্টর ধরা পড়েছিলেন সিরিয়াল কিলিং কেসে। সুজয় ঘোষ ছিল লোকটির নাম। পত্রিকায় বড় করে ছেপেছিল। পরপর 6টা খুন করেছিল সুজয়। তার মডাস অপারেন্ডি ছিল তোমার বর্ণিত খুনের একেবারে হুবহু। আমি উত্তেজনায় বলেই পেলাম, তার মানে সুজয় ঘোষ ফিরে এসেছে? সিধু জ্যাঠা বললেন, তা সম্ভব নয়, কেননা সুজয়ের ফাঁসি হয়ে যায় ধরা পড়ার বছর 2 পরে। তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো ফেনুচাঁদ? ফেলুদা বলল, তার মানে দাঁড়াচ্ছে আমাদের সিরিয়াল কিলিং কেসের অপরাধী একজন কপি ক্যাট খুনি। ঘটনাটি বহু আগের হলেও এই কেসটি স্টাডি করেছিলাম আমি, তাই বটবর্ধনের কাছে খুনের বর্ণনা শুনেই আমার মনে খচখচ শুরু হয়। তবে কিছুতেই মনে করতে পারছিলাম না কারণটা কি। এই প্রশ্নটি বারবার ভাবাচ্ছিল আমাকে। তা দ্বিতীয় প্রশ্নটা কি শুনি? আচ্ছা, একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার কি তাড়াহুড়ো করে খুন করবে? আর যদি করেও থাকে, তাতে খুনের প্যাটার্নে কোনো ভুল হতে পারে কি? সিধু জ্যাঠা কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, না ফেলু, ঠান্ডা মাথার সিরিয়াল কিলাররা এমনটি করবে না কখন। খুনের প্যাটার্ন তাদের কাছে সবচেয়ে মুখ্য। আর করে থাকলেও এমন পাকা হাতের খুনির দ্বারা ভুল হতেই পারে না। পেয়েছি, উত্তর পেয়েছি। এবারে ধোঁয়াশা খানিকটা কেটে গেছে। বাড়ি ফিরতে রাত হলো। বাইরে আবারও ঝড় শুরু হয়েছে। থেকে থেকে বাজ পড়ছে কাছেই কোথাও। ফেলুদা সিধু জ্যাঠার কাছ থেকে দুটো বই ধার করে এনেছে। সেগুলোতে মলাট দিতে বসে গেল। আমি ততক্ষণে আজকের সারাদিনের ঘটনাগুলো মনে মনে আউড়ে নিলাম। মলাট দেওয়া শেষ হলে ফেলুদা এসে বসলো আমার পাশে। একটা 4 মিনিট ধরিয়ে বলল, তোপসে, তোর একটা পরীক্ষা নিয়ে নি, কি বলিস? আমার স্যাটেলাইট হয়ে চারদিকে শুধুই ঘুরঘুর করিস, নাকি শিখছিস কিছু তার পরীক্ষা? বারে, শিখছি তো, নাও তবে পরীক্ষা। ফেলুদা ওর নোট বইটা বার করলো। ওতেই ওর তদন্তের হিসেবপত্র লেখা থাকে, তবে সেসব লেখার অর্থ শুধু ফেলুদাই বুঝতে পারে। নোট বই আর কলম আমার দিকে এগিয়ে দিয়ে বলল, প্রথমেই বল, হরিশঙ্কর বাবুর খুনটি সিরিয়াল কিলিং কিনা? খুনের বিবরণ শুনে তো তাই মনে হয়েছিল, কিন্তু সিধু জ্যাঠা যে বলল এসব খুনি তাড়াহুড়ে ভুল করে না। খটকাটা এখানেই। এবার বল দেখি, খুন যদি অন্য কেউ করে থাকে, তবে
সে কি বাড়ির লোক নাকি বাইরের লোক? আমি দ্বিধায় পড়ে গেলাম। বললাম, বাড়ির কেউ বলে তো মনে হয় না ফেলুদা। বাইরের কেউ কি হতে পারে? ব্যবসায়িক দিক থেকে কোনো শত্রু, কিংবা পারিবারিক কোনো দ্বন্দ্বের জের ধরে। গাঁটটা খাবি। বাইরের কোনো শত্রু যদি খুন করেই থাকে তবে এত ঝাক্কি পোহাতে যাবে কেন? সাধারণ পদ্ধতিতে খুন করাটাই কি সহজসাধ্য নয়? আর বাড়ির লোকদের এত সহজেই সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিচ্ছিস? বুঝলাম ফেলুদার মগজাস্ত্রের ধারে কাছেও যেতে পারিনি এখনো। অগত্যা নোট বইটা বন্ধ করে ফেলুদাকে ফিরিয়ে দিলাম। এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ফেলুদাই উঠে গিয়ে রিসিভার কানে ঠেকালো। পরক্ষণেই মুচকি হেসে রিসিভার নামিয়ে রেখে স্পিকার অন করে দিল। ফোন করেছেন আমাদের জটায়ু। ফেলুবাবু, আপনাদের প্রস্তুতি কদ্দূর মশাই? রওনা হচ্ছেন তো? উত্তরটা আমিই দিলাম। আপাতত আরো কিছুদিন ধৈর্য ধরুন লালমোহন বাবু, ফেলুদা আরও একটি কেসে জড়িয়ে গেছে। আরে বাস, বলছো কি তপেশ ভাইয়া? আমি নেই আর এরই মধ্যে দুটো কেস সামলাচ্ছেন তোমার দাদা? তোর ছাই। চিন্তা করবেন না লালমোহন বাবু, এবারে ফেলুদাই বলল, এই কেসের সমাধানে খুব বেশি সময় লাগবে বলে মনে হচ্ছে না। শুধু মনে রাখুন, পুরনো পাপ পিছু ছাড়ে না। পুরনো পাপ? মানে কেন মশাই? পুরনো পাপ আবার কোথা থেকে এলো? উটিতে এসে সব বুঝিয়ে বলবো। শুটিং কদ্দূর এগোলো? তা আর বলবেন না মশাই। জানেন, হিরো আর ভিলেনের মধ্যে কি এক রেষারেষি নিয়ে আজ শুটিং অফ রাখতে হয়েছে। জানি না কতদিনে শুরু হবে কাজ, তবে আমি দিব্যি হেঁটে চলে তরতাজা অনুভব করছি এখানে। শুধু আপনারা দুজন যদি থাকতেন তবে 16 কলা পূর্ণ হতো আর কি। তার বেশি দেরি নেই, আপাতত রাখছি তাহলে। পরদিন সকালে উঠেই দেখি ফেলুদা তৈরি হচ্ছে। আমাকে বলল সঙ্গে যেতে চাইলে যেন 10 মিনিটের মধ্যেই তৈরি হয়নি। আমি চটজলদি মুখ ধুয়ে তৈরি হয়ে নিলাম। আজ ঝড়ের তাণ্ডব নেই, তবে বৃষ্টি ঝরছে সমান তালে। এরই মধ্যে আমরা বেরিয়ে এলাম রাস্তায়। একটা ট্যাক্সি ধরে চলে গেলাম সোজা থানায়। ফেলুদাকে একবার প্রশ্ন করেছিলাম থানায় কেন যাচ্ছি, ও কোনো উত্তর দেয়নি। ইন্সপেক্টর পটবর্ধনকে থানায় পাওয়া গেল। আমরা এখন ওর অফিস ঘরেই বসে আছি। ফেলুদাই প্রথম মুখ খুলল। আমাদের সিরিয়াল কিলার যে কপি ক্যাট, তা বোধহয় আপনারা ধরতে পারেননি। বলেন কি, কপি ক্যাট কিলার? আগে হ্যাঁ। ফেলুদা আদ্যপান্ত সব খুলে বলল পটবর্ধনকে। সুজয় ঘোষের খুনের ধরন নকল করে যে আমাদের খুনি সিরিয়াল কিলিং ঘটিয়ে চলেছে তা নিশ্চিত। ফেলুদা বলল, সুজয় ঘোষের কেস ফাইলটা পাওয়া যাবে কি? একটু বসুন, এক্ষুনি ফাইলটা খুঁজে আনার ব্যবস্থা করছি। মিনিট 10 পর একজন কনস্টেবল সুজয় ঘোষের কেস ফাইলটা নিয়ে এলেন। ফেলুদা খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়ল। এরপর যে কথাটি সে বলল তাতে ঘরে ছোটখাটো একখানা বোমা ফাটলেও আমরা এত অবাক হতাম না। ফেলুদা বলল ওনাকি বুঝে গেছে খুনি কে হতে পারে, এমনকি খুনি যে সুজয় ঘোষের মতো একজন ডক্টর নয় সে ব্যাপারেও ও নিশ্চিত। যে কেসের তদন্ত করে পুলিশ গত 2 মাসেও কোনো কিনারা করতে পারল না, ফেলুদা তা এক রাতেই সমাধান করে ফেলল। ও বলল, ফাঁসির রায় হওয়ার আগে সুজয়কে রাখা হয়েছিল সেন্ট্রাল জেলে। সেখানেই দীর্ঘ 1.5 বছর কাটায় সুজয়। পটবর্ধন বাবু, আপনি এক্ষুনি সেন্ট্রাল জেলে খবর নিন সুজয়ের সেলমেট কারা ছিল। আমার দৃঢ় বিশ্বাস খুনি তাদের মধ্যেই কেউ হবে। ইন্সপেক্টর পটবর্ধন তখনই খোঁজ লাগালেন। ঘন্টা 2 পর জানা গেল সুজয় ঘোষের সঙ্গে মোট 3 জন কয়েদি ছিল, বিমল, গদাধর আর অর্জুন। গদাধর ছিল একজন নামকরা সন্ত্রাসী, বিমল ছিল সামান্য একজন ড্রাইভার এবং অর্জুন ছিল একজন সাধারণ ডোম। প্রত্যেকেরই অপরাধ ছিল খুন। এই 3 জনের সঙ্গে সুজয়ের নাকি বেশ খাতির জমে ওঠে। সুজয়ের ফাঁসির আদেশ হলে তাকে সরিয়ে নেওয়া হয় অন্য সেলে। সুজয়ের ফাঁসি কার্যকর হবার প্রায় 9 বছর পর ছাড়া পায় বাকি 3 জন। তবে এদের মধ্যেই যদি আমাদের সিরিয়াল কিলার থেকে থাকে তবে সে কে? ফেলুদা কিছুক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবল, এরপর বলল, পটবর্ধন বাবু, এক্ষুনি অর্জুনকে পুলিশি হেফাজতে নিয়ে নিন।
আপনারা যাকে খুঁজছিলেন সেই সিরিয়াল কিলার অর্জুন না হয়ে যায় না। তবে এর ব্যাখ্যা আমি এখন দিচ্ছি না। শুধু একটি ব্যাপারে নিশ্চিত হতে পারলেই আমার কেসটারও সমাধান হয়ে যাবে। ইন্সপেক্টর পটবর্ধন তৎক্ষণাৎ ফোর্স নিয়ে বেরিয়ে গেলেন অর্জুনকে খুঁজে বের করতে। আমরা ফিরে এলাম বাড়িতে। ঝড় জলে চারিদিক নাজেহাল। এরই মধ্যে রহস্যের পর রহস্য আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফেলুদাও একদম চুপ মেরে আছে। অর্জুনকেই কেন সন্দেহ করলো ফেলুদা? বাকি দুজনকে কেন করলো না? কিছুতেই মাথায় ঢুকলো না আমার। আর তাছাড়া কোন ব্যাপারটি নিশ্চিত হলেই কেসের সমাধান হবে? দুপুর নাগাদ থানা থেকে ফোন এলো। ফোন তুলল ফেলুদা। যে কথোপকথন আমি শুনতে পেলাম তা খানিকটা এইরকম। অর্জুনকে পাওয়া গেছে? যা ভেবেছিলাম, অর্থাৎ খুনগুলো ওরই কাজ, তাই নাকি? যাক, যে ব্যাপারটা নিয়ে ধোঁয়াশা ছিল তা এখন পরিষ্কার। পটবর্ধন বাবু, অনেক ধন্যবাদ। রাখছি তাহলে। রিসিভার নামিয়ে আর্ম চেয়ারে এসে বসলো ফেলুদা। বলল, তবসে বিকেলে বেরোচ্ছি। গন্তব্য আবারও চ্যাটার্জি বাড়ি। আমি মাথা নেড়ে সায় জানালাম, কিন্তু প্রশ্ন করলাম না কোনো। জানি ফেলুদা এ সময় কোনো উত্তর দেবে না। এখন ওর ভাবার সময়। বৃষ্টি কিছুটা ধরে এলে বিকেলবেলা আমরা পৌঁছে গেলাম চ্যাটার্জি বাড়িতে। ফেলুদা, আমি, অনিমেষ বাবু, রঘুবীর বাবু আর অমল বাবু রয়েছি বসার ঘরে। অনিমেষ বাবু খানিকটা মনমরা হয়েই বলল, থানা থেকে ফোন এসেছিল, সিরিয়াল কিলার নাকি ধরা পড়েছে। ফেলুদা বলল, হ্যাঁ জানি, সেজন্যই এলাম আপনাদের বাড়িতে। অমল বাবু বললেন, তার মানে হরির খুনি ধরা পড়েছে? আপনাকে আর কষ্ট করে তদন্ত করতে হচ্ছে না তাহলে মিত্তির মশাই। ফেলুদা মুচকি হেসে বলল, তদন্ত কেবল শুরু হয়েছে অমলবাবু। হরিশঙ্কর বাবুর খুনি আর সিরিয়াল কিলার একই ব্যক্তি নয়। খুনের বিবরণ শুনেই আমি তা আন্দাজ করেছিলাম, তবে আজ আরেকবার নিশ্চিন্ত হলাম। সিরিয়াল কিলার অর্জুন নিজেই স্বীকার করেছে যে বাকি 3টে খুন সে করলেও হরিশঙ্কর বাবুর খুন সে করেনি। এবারে রঘুবীর বাবু মুখ খুললেন। তাহলে হরিবাবুর খুনটি করল কে? সে প্রশ্নের উত্তরও পেয়ে যাব রঘুবীর বাবু, তবে তার আগে আরো কয়েকটি প্রশ্ন আপনাদের করতে চাই। অনিমেষ বাবু বললেন, আপনার যা জানার জিজ্ঞেস করুন মিস্টার মিত্র, তবু বাবার খুনিকে খুঁজে বের করুন। ফেলুদা এবারে প্রশ্ন পর্বে চলে এলো। প্রথমেই জিজ্ঞেস করলো অমল বাবুকে। অমলবাবু, আপনার বন্ধুর অর্থাৎ হরিশঙ্কর বাবুর অতীত জীবনে কোনো শত্রুর সঙ্গে রেষারেষি ছিল কি? অমলবাবু নির্লিপ্তভাবে উত্তর দিলেন, না মিত্তির মশাই, আগেই বলেছি হরি নিতান্তই পরোপকার একজন মানুষ ছিল। সারা জীবনই কারো সঙ্গে শত্রুতা ওর ছিল না। তাহলে অতীতের কোন পাপের কথা তিনি বলছিলেন বারবার? সে আমি কি করে বলবো বলুন? হরি বেঁচে থাকলে ওকেই জিজ্ঞেস করে নিতাম। ঠিক আছে। আচ্ছা রঘুবীর বাবু, হরিশঙ্কর বাবু যে বিভিন্ন অসহায় লোকের সাহায্যের জন্য অনুদান দিতেন, তার যাবতীয় দায়িত্ব কি আপনার হাতেই ছিল? রঘুবীর বাবু বললেন, আগে হ্যাঁ, হরিবাবু বহু মানুষের সাহায্যের জন্য প্রতি মাসে বিভিন্ন স্থানে টাকা পাঠাতেন। এগুলো সামগ্রিকভাবে আমিই দেখাশোনা করতাম। বুঝেছি। আচ্ছা, হরিশঙ্কর বাবু আপনাকে কোন অনাথ আশ্রম থেকে এনেছিলেন? রাধাকৃষ্ণ অনাথ আশ্রম থেকে। কেন বলুন তো? এমনি সামান্য কৌতূহল আর কি। তাহলে আজকে উঠি অনিমেষ বাবু, এরপর আরো একবারটি আসতে হতে পারে। আমি ফোনে যোগাযোগ করব আপনার সঙ্গে। অনিমেষ বাবু সম্মতি জানিয়ে আমাদের এগিয়ে দিলেন। ফেলুদা রাস্তায় নেমে একটা 4 মিনিট ধরিয়ে ট্যাক্সি ডাকল। ট্যাক্সি এলে আমি তাতে চড়ে বসলাম ঠিকই, কিন্তু ফেলুদা বাইরেই দাঁড়িয়ে রইল। অবাক হয়ে বললাম, কি হলো ফেলুদা, তুমি যাবে না? তবসে, তুই একবারটি নীলাম্বর থিয়েটারে গিয়ে খোঁজ নিবি 7 তারিখ রাতে সেখানে কোন মঞ্চনাটক হয়েছিল এবং তাতে কারা অভিনয় করেছিল। আমি কিছু হাতের কাজ সেরে রাতের মধ্যেই ফিরব।
আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ভাড়া মিটিয়ে ট্যাক্সি ছেড়ে দিতে বলে হাঁটা ধরল ফেলুদা। ট্যাক্সি এসে থামলো নীলাম্বর থিয়েটারের গেটে। থিয়েটারে ঢুকে দু একজনকে জিজ্ঞেস করেই পেয়ে গেলাম থিয়েটার ম্যানেজার রণজিৎ বাবুকে। প্রথমটায় আমাকে ছেলে ছোকরা ভেবে এড়িয়ে যাচ্ছিলেন। ফেলুদার একটা কার্ড হাতে দিতেই তিনি একগাল হেসে আমাকে নিয়ে গেলেন তার অফিস ঘরে। জিজ্ঞেস করলাম, রণজিৎ বাবু, 7 তারিখ রাতে আপনার থিয়েটারে কোন নাটকটি হয়েছিল? 7 তারিখ রাতে তো সেদিন তো বিভীষণ হলো। হ্যাঁ, রজত বোস ছিলেন প্রধান চরিত্রে। তবে ওই মণি সে রাতে হুট করেই অসুস্থ হয়ে এক কাণ্ড ঘটালো। পরে অবশ্য মিহির দত্তই সামলে নিয়েছিল। মণিমোহন ছিলেন না সে রাতে? না মশাই। এতটুকু তথ্যই যথেষ্ট ছিল বলে ফিরতি পথ ধরছিলাম। হঠাৎ কি মনে হতে রণজিৎ বাবুকে জিজ্ঞেস করলাম, 6 তারিখ রাতেও কি মঞ্চনাটক হয়েছিল? তা তো হয়েছিল বটে। যশোদা ছিল নাটকের নাম। যশোদা? শ্রীকৃষ্ণের পালক মাতা? নাম যশোদা হলেও নাটকের কাহিনী অবশ্য ভিন্ন ছিল। এক অবলা মায়ের গল্প। ভারী দুঃখের গল্প মশাই। ভদ্রলোক মোটামুটি ভাবে নাটকের কাহিনী আদ্যপান্ত শুনিয়েই আমাকে ছাড়লেন। বাইরে মেঘ করেছে দেখলাম। ভদ্রলোককে বিদায় জানিয়ে ছুটি দিলাম বাড়ির পথে। বৃষ্টি এই এলো বলে। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে ঘরে এসে সবে মাত্র জুল ভার্নের একটা বই হাতে করে বসেছি, হঠাৎ চোখে পড়ল সদর দরজার তলা দিয়ে কে যেন একখানা কাগজ ঠেলে দিল। আমি দ্রুত উঠে গিয়ে দরজা খুললাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টি শুরু হয়েছে বেশ খানিকক্ষণ হল। কাউকে দেখতে পেলাম না। অগত্যা দরজা লাগিয়ে কাগজখানা তুলে সোফায় এসে বসলাম। কাগজখানা বেশ খানিকটা ভিজেছে। দেখে মনে হলো খোলা চিঠি। ভাঁজ খুলে লেখা পড়েই আমার হাড় হিম হয়ে এলো। চিঠিতে লেখা, প্রাণে বাঁচতে চাইলে এই তদন্ত ছেড়ে দিন, নইলে আপনার এবং আপনার ওই পুচকে ভাইটির লাশ মিলবে গঙ্গার ধারে। ফেলুদা এখনো ফেরেনি। আমার হাত পা ঠান্ডা হয়ে এলো। তবে কি এই কেস এতই গুরুতর? এর পেছনে কি তাহলে বড় কোনো অপরাধীর হাত আছে? ফেলুদার যদি সত্যি কিছু হয়ে যায়? না, আর ভাবতে পারলাম না। ভয়ে আমার বুক শুকিয়ে এসেছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। এবারে শ্রীনাথ এসে দরজা খুলতেই দেখি ফেলুদা গা থেকে জল ঝেড়ে সোজা ঢুকে গেল ওর ঘরে। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। মিনিট 5 পর পোশাক বদলে এই ঘরে এলো ফেলুদা। জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে ফেলুদা? গিয়েছিলাম কয়েকটি সন্দেহর ভীত পাকাপোক্ত করতে। সাংঘাতিক কেস রে তোপসে। যা ভেবেছিলাম সবই কেমন উল্টো পাল্টা ঠেকছে এখন। তো তুই এটা হাতে কার চিঠি নিয়ে বসে আছিস? ফেলুদাকে হুমকি চিঠির ব্যাপারে সব খুলে বললাম। সব শুনে আর চিঠিখানা পড়ে ফেলুদা হাসল। একটা 4 মিনার ধরিয়ে পরপর কয়েকটি ধোয়া রিং ছাড়ল। এরপর বলল, তার মানে কি দাঁড়ালো তোপসে? আমরা নির্ঘাত সঠিক পথেই আছি, নতুবা কেউ হুমকি চিঠি কেন ফেলে যাবে? কিন্তু সেই সঠিক পথটা কি ফেলুদা? সেটাই ধরতে পারছি না রে। তা নীলাম্বর থিয়েটার থেকে কি জেনে আসলি? ফেলুদাকে থিয়েটারের বিস্তারিত বিবরণ শুনিয়ে দিলাম। উত্তরে ফেলুদা বেশ খুশি হয়েই বলল, সাবাস তোপসে, কাজের কাজ করেছিস। আচ্ছা বল দেখি, হরিশঙ্কর বাবুকে মারার পেছনে ঘরের লোকের কার কি মোটিভ থাকতে পারে? মোটিভ তো কারোরই দেখছি না তেমন ফেলুদা। অমলবাবু বহু বছর ধরে হরিশঙ্কর বাবুর সাথে আছেন। তার কোনো মোটিভ থেকে থাকলেও এ বয়সে এসে তার পক্ষে কি এমন একটি কাজ করা সম্ভব? যদি না সে অন্য কাউকে দিয়ে করিয়ে থাকে। ফেলুদা আমার কথার পিঠে যুক্তি দাঁড় করালো। তাই তো, রবিকে সামান্য লোভ দেখিয়ে এই কাজ সে অনায়াসে করিয়ে নিতে পারে। কিন্তু রবির পক্ষে এত সূক্ষ্ম কাজ কি করে সম্ভব? আচ্ছা, রঘুবীর বাবুর কি কোনো মোটিভ থাকতে পারে? তাকে তো হরিশঙ্কর বাবু আশ্রয় দিয়েছিলেন। ঠিক, তবে সন্দেহের তালিকা থেকে একেবারেই উড়িয়ে দেওয়া চলে কি? তা চলে না, তবে তার ব্যাপারে তেমন কিছুই তো জানতে পারিনি। পেরেছি,
এবং পেরেছি বলেই কাল একবার অমলবাবুর মুখোমুখি হতে হবে। তিনি নির্ঘাত এমন কিছু লুকোচ্ছেন যা এ কেসের আসল সূত্র। প্রথমটায় ভেবেছিলাম হরিশঙ্কর বাবুর প্রলাপ বোধহয় অসুস্থতা থেকেই হয়ে থাকবে, কিন্তু এখন আমার দৃঢ় বিশ্বাস তার প্রলাপের অর্থ অমলবাবু জানেন। আপাতত সেটুকু জানতে পারলেই এই কেসের সমাধান ফেলু মিত্তিরের হাতের মুঠোয়। ফেলুদা হাত ঘড়ি দেখে বলল, রাত অনেক হয়েছে, তুই শুয়ে পড়। তুমি? আপাতত কেসটা নিয়ে চুপচাপ কিছুক্ষণ ভাবতে হবে, মাথাটা পরিষ্কার করতে হবে। আমি কথা না বাড়িয়ে শুতে চলে গেলাম। বাইরে ঝড়ের তাণ্ডব বেড়েছে, সেই সাথে আমার মনেও ঝড় বইছে। কি হবে কাল? ফেলুদা কি কিনারা করতে পারবে এ কেসের? হরিশঙ্কর বাবুর হত্যাকারী আসলে কে? ভাবতে ভাবতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি। পরদিন সকালে মেঘ কেটে গিয়ে সূর্য উঠল। ঝলমলে রোদে চারদিক উজ্জ্বল হয়ে উঠেছে। ফেলুদা আর আমিও তৈরি, সোজা রওনা হলাম প্রিন্সেপ ঘাটে। ফেলুদা আগেই ফোন করে অমলবাবুকে সেখানে আসতে বলে দিয়েছে। ভদ্রলোক কিন্তু কিন্তু করেও শেষমেশ রাজি হয়েছেন আসতে। 10:30 নাগাদ পৌঁছলাম আমরা। অমলবাবু একটা বেঞ্চিতে চুপচাপ বসেছিলেন। ফেলুদা আর আমি গিয়ে মিলিত হলাম তার সঙ্গে। ফেলুদা বেশ গম্ভীরভাবেই বলল, দেখুন অমলবাবু, আপনার সঙ্গে আলাদা করে এখানে দেখা করার মানে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আপনি এমন কিছু লুকোচ্ছেন যা আপনার বন্ধুর খুনের কেসটির তদন্তে অনেক বেশি প্রয়োজনীয়। আপনি তা জানা সত্ত্বেও দিব্যি চেপে গিয়েছেন। তবে আজ আপনাকে সব খুলে বলতেই হবে। আপনার বন্ধুর হত্যাকাণ্ড নিয়ে ছেলে খেলা করবেন না অমলবাবু। অমলবাবু নরম সুরে বললেন, আমি ছেলে খেলা করছি না মিত্তির মশাই, তবে আমি একটি সত্য গোপন করেছি। এ কথা আমি আর হরি ছাড়া কেউ জানত না, তবে আজ আপনারা দুজনে জানবেন। এরপর প্রায় 1 ঘন্টা কেটে গেল অমলবাবুর সেই লুকোনো সত্য গল্পটি শুনতে। সব শুনে ফেলুদা বলল, ধন্যবাদ অমলবাবু, আপনি এবারে আসতে পারেন। বিকেলে দেখা হচ্ছে চ্যাটার্জি বাড়িতে। অমলবাবু মাথা নিচু করে হাঁটা ধরলেন। ফেলুদা আর আমি বাড়ি ফিরে দুপুরের খাওয়া সেরে নিলাম। এক ফাঁকে ফেলুদা থানায় ফোন করে পুলিশি প্রস্তুতির ব্যাপারটিও নিশ্চিন্ত হয়ে নিল। এরপর ফোন করল অনিমেষ বাবুকে। আজ বিকেলে চ্যাটার্জি বাড়িতে উন্মোচিত হবে রহস্যের ঘুমটা। আমার তর্স হয়েছিল না মোটেও। এমন নাটকীয় কেস খুব একটা যে ঘটে না সচরাচর, তা আমি নিশ্চিত। বিকেলে আমরা সবাই জড়ো হলাম চ্যাটার্জি বাড়ির বসার ঘরে। পটবর্ধন বাবু এবং 2 কনস্টেবলও রয়েছেন সাথে। গোল হয়ে বসেছে বাড়ির লোকেরা, যেন আসর বসেছে কোনো। আর ফেলুদা ঠিক সে আসরের মধ্যমণি। ঘরে পিন পতন নীরবতা। এবারে ফেলুদা শুরু করলো ওর বক্তব্য। 7 তারিখ রাতে এ বাড়িতে একটি খুন হয়। খুন হন স্বয়ং এ বাড়ির কর্তা হরিশঙ্কর চ্যাটার্জি। প্রাথমিক তদন্তে এবং খুনের ধরন দেখে ধারণা করা হয় শহরে ঘটে যাওয়া সাম্প্রতিক সিরিয়াল কিলিংয়ের 4র্থ ভিকটিম হয়েছেন হরিশঙ্কর বাবু। অথচ গত কিছুদিন যাবৎ হরিশঙ্কর বাবুর অস্বাভাবিক আচরণ ও প্রলাপ তার ছেলে অনিমেষ বাবুকে বেশ বিচলিত করে তোলে। খুনের দিন 3 পর অনিমেষ বাবু আসেন আমার কাছে তদন্তের ভার নেওয়ার অনুরোধ নিয়ে। আমি এ বাড়িতে আসি সাধারণ জিজ্ঞাসাবাদ করতে। তবে এখানে এসেই আমার প্রথম খটকা লাগে হরিশঙ্কর বাবুর ঘর দেখে। সেখানে এমন কোনো সূত্র নেই যার দ্বারা প্রমাণিত হয় যে খুনি বাইরে থেকে এসেছিল। পুলিশি তদন্তেও জানা গেছে কোনো জানালা কিংবা দরজায় জোরপূর্বক খোলার কোনো চিহ্নই ছিল না। অথচ খুনি দিব্যি এ ঘরে এসেছে, খুন করেছে, সিন্দুক খুলে দলিল ও টাকা নিয়েছে এবং সবশেষে এ ঘর থেকে বেরিয়েও গেছে। সিন্দুকের চাবি হরিশঙ্কর বাবু রাখতেন তার খাটের তলায় একটা বিশেষ খোপ মতো জায়গায়। আগেকার দিনে এত ব্যাংক আর ভল্টের সুবিধে ছিল না বিধায় অনেকেই খাট কিংবা অন্য কোনো আসবাবপত্রের মধ্যেই একটি গোপন খোপ বানিয়ে নিতেন, যেখানে চাবি সহ স্বর্ণগহনা রাখা হতো। হরিশঙ্কর বাবু তাই করেছিলেন। চাবির সন্ধান না থাকা সত্ত্বেও একজন সিরিয়াল কিলার যে খুন করে লকার থেকে তালা না ভেঙে এত সহজেই দলিল ও টাকা পয়সা সরিয়ে নিতে পারে
তা আমার জানা ছিল না। এই খটকার জের ধরেই আমি থানায় খোঁজ করি। খুনের বিবরণ এবং অটোপসি রিপোর্ট আমাকে আরও এক দফা ভাবিয়ে তোলে। খুনি একটি সার্জিক্যাল নাইফ দিয়ে বুকে 3টি আঘাত করে ত্রিভুজ আকৃতিতে, এরপর মোক্ষম আঘাত সোজা হৃৎপিণ্ডে। এই একই পদ্ধতির খুন সম্পর্কে অনেক আগে আমি পড়েছিলাম কোথাও, অর্থাৎ সিরিয়াল কিলারের একটি সূত্র তখন আমার হাতে। অথচ অটোপসি রিপোর্ট বলছে হরিশঙ্কর বাবুর মৃত্যু হয়েছে শ্বাসরোধে। ওদিকে সিরিয়াল কিলারের খুনের ধরনে কোথাও শ্বাসরোধের কথা নেই, বরং অতিরিক্ত ক্লোরোফর্ম প্রয়োগ করে অজ্ঞান করবার পরেই ছুরিকাঘাত করে সে। খটকা জোরালো হয়। সম্ভবত এক্ষেত্রে খুনি একজন নয়, বরং 2জন বলেই মনে হয়। তখনই ঠিক করি আগে সিরিয়াল কিলিং এর একটা কিনারা না করে হরিশঙ্কর বাবুর কেসটির কিনারা করা সম্ভব নয়। সিরিয়াল কিলারের খুনের ধরন জেনেই আমার সন্দেহ শুরু হয়। সেই সন্দেহের জের ধরেই তদন্ত চালিয়ে যাই আমরা, এবং বেরিয়ে আসে নাটকীয় একটি তথ্য। 13 বছর আগে কলকাতায় এক ডাক্তার বেশ কয়েকটি খুনের দায়ে ধরা পড়েছিলেন। এই খবরটি রাতারাতি চাঞ্চল্য তৈরি করবার মতো একটি খবর হলেও একটি বিশেষ ব্যক্তিত্ব এতে জড়িয়েছিলেন বলেই কেসটি খুব ঢেকে ঘিরে সমাধান করেছিল পুলিশের একটি বিশেষ দল। খবরের কাগজগুলো এটিকে সিরিয়াল কিলিং হিসেবেই ছেপেছিল, অথচ বাস্তব ঘটনা ছিল ভিন্ন। ডক্টর সুজয় ঘোষের 10 বছরের একমাত্র মেয়েকে কে বা কারা অপহরণ করে হত্যা করে। পাষণ্ড বর্বরগুলো মেয়েটির শরীর ব্যবহার করে কোনো অন্ধবিশ্বাসজনিত কার্যসিদ্ধি করতে চেয়েছিল, যার ফলস্বরূপ তারা মেয়েটির বুকে বিধিয়ে দিয়েছিল একটি গজাল, এঁকে দিয়েছিল ত্রিভুজ আকৃতির নকশা। সুজয় আইনি সহায়তার অপেক্ষা না করেই খুঁজে বের করেন খুনিদের, হত্যা করেন একে একে সবাইকে। আর হত্যার পদ্ধতি ছিল ঠিক বর্তমান সিরিয়াল কিলারের পদ্ধতির হুবহু একই রকম, অর্থাৎ খুনি সুজয় ঘোষের খুন করার পদ্ধতি অনুকরণ করে আসছিল। কেননা সুজয় ঘোষের মৃত্যু হয়েছে অনেক আগেই। একজন মানুষকে লোকচক্ষুর আড়ালে অজ্ঞান করে তার বুকে 3টি আঘাত এমনভাবে করা যাতে হৃৎপিণ্ডের পাশ ঘেঁষে সার্জিক্যাল নাইফ বেরিয়ে যায়, একজন ডক্টরের পক্ষে, ভুল বললাম, ডক্টর নয়, সুদক্ষ ডক্টরের পক্ষে এই কাজ খুব সহজ। এত নিখুঁত অনুকরণ সম্ভব শুধুমাত্র এমন কারো দ্বারা যে কিনা খুব কাছ থেকে খুনের পদ্ধতি জেনেছে, শুনেছে এবং প্রাণী দেহ নিয়ে যথেষ্ট জ্ঞান আছে। সুজয়ের স্ত্রী বেঁচে নেই, কাছের আত্মীয় বলেও কেউ নেই। এক্ষেত্রে সন্দেহ জোরালো হয় সুজয়ের মৃত্যুদণ্ডের পূর্বে তার সবচেয়ে কাছে যারা ছিল, অর্থাৎ তার সঙ্গী কয়েদিরা, তাদের ওপর। এদের মধ্যে 2জন এমন ব্যক্তি যাদের দ্বারা খুনের পদ্ধতি অনুকরণ করা প্রায় অসম্ভব ছিল। আশ্চর্যজনকভাবে 3য় কয়েদির পক্ষে খুনের পদ্ধতি অনুকরণ করতে পারার একটি বিশেষ কারণ ছিল। 3য় কয়েদি অর্থাৎ অর্জুন ছিল পেশায় একজন ডোম, অর্থাৎ মৃতদেহ কাটাছেঁড়া করা যাদের কাজ। প্রাণীর দেহ নিয়ে যেভাবে ডাক্তাররা কাটাছেঁড়া করে, এরাও ঠিক তাই করে বলেই সুজয়ের কাছ থেকে হত্যা পদ্ধতি শিখতে অর্জুনের বেশি সময় লাগেনি। তবে তার এই সিরিয়াল কিলিং এ জড়িয়ে পড়ার পেছনে আসল কারণ কি, তা পুলিশই বলতে পারবে। আপাতত সেটি আমার কেসের মুখ্য বিষয় নয়। অর্জুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেই নিল যে অন্য 3টি খুন সে করলেও হরিশঙ্কর বাবুকে সে মারেনি। এ নামে সে কাউকে চিনতও না। আর তখনই আমার খটকাটা দূর হয়। আমি নিশ্চিন্ত হই অনিমেষ বাবু সঠিক কথাই বলেছিলেন, তার বাবার খুনটা অন্য কেউ করেছে। অনিমেষ বাবু বললেন, কিন্তু এর সঙ্গে বাবার মৃত্যুর কি সম্পর্ক মিস্টার মিত্র? ফেলুদা হেসে বলল, সম্পর্ক আছে অনিমেষ বাবু। এ রহস্য সমাধান না হলে আপনার বাবার খুনি যে অন্য কেউ তা নিশ্চিত হতাম কি করে? খুনি যে একজন নয় 2জন, তার পোক্ত প্রমাণ থাকা ছিল খুবই প্রয়োজন। তবে তার আগে 2টো ব্যাপার পরিষ্কার করে দিচ্ছি। 1, খুন এ বাড়িরই কেউ করেছেন, এবং 2, এ বাড়ির একজন সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে একটি মিথ্যে কথা বলেছেন। তিনি জানতেন হরিশঙ্কর বাবুর পুরনো পাপ কি ছিল।
অরুণাচলে যখন হরিশঙ্কর বাবু ফরেস্ট অফিসার ছিলেন তখন সেখানকার এক স্থানীয় মেয়ের সঙ্গে হরিশঙ্কর বাবু সম্পর্কে জড়িয়ে পড়েন। যৌবনের মোহ কেটে যেতেই উপলব্ধি করলেন মেয়েটি অন্তঃসত্ত্বা। অথচ হরিশঙ্কর বাবু ছিলেন বিবাহিত, কলকাতায় তার স্ত্রী ছিল। কোনোভাবেই এই অবস্থাতে সে মেয়েটিকে বিয়ে করা বা তাকে স্বীকৃতি দেওয়া হরিশঙ্কর বাবুর পক্ষে সম্ভব ছিল না। তিনি সাহায্য নিলেন তার সবচেয়ে কাছের বন্ধু অমল বাবুর। সেখান থেকে কোনো ক্রমে বদলি হয়ে দুজনেই চলে আসেন কলকাতায়। পরবর্তীতে পেশা বদলে এখানেই থেকে যান বাকি জীবন। তবে এত সবের মধ্যেও হরিশঙ্কর বাবু সেই মেয়েটির জন্য খরচ বাবদ যথেষ্ট টাকা পাঠানো বন্ধ করেননি। এ ঘটনা আজ সকালের আগ পর্যন্ত অমলবাবু ছাড়া কেউই জানত না। তিনি বাধ্য হন শেষ পর্যন্ত মুখ খুলতে। এবারে অমলবাবু মুখ কাচুমাচু করে বললেন, কিন্তু এ ঘটনার সাথে হরির খুনের কি সম্পর্ক মিত্তির মশাই? সম্পর্ক আছে অমলবাবু, তবে তার আগে বলুন তো, গত রাতে আপনি তো রবিকে দিয়ে একটি হুমকি চিঠি আমার বাড়িতে পৌঁছেছিলেন। আপনি চাননি আপনার সৎ এবং পরোপকার বন্ধুর গোপন পাপের খবর আমরা জেনে যাই। আমি তদন্ত শুরু করতেই আপনার ধারণা হলো আমি যেহেতু পুরনো পাপ নিয়ে খুব বেশি আগ্রহী, কাজেই এটি জেনে যাওয়া আমার কাছে সময়ের ব্যাপার। তবে হুমকি চিঠি দিয়ে আমার কাজ আরও সহজ করার জন্য আপনাকে ধন্যবাদ। অমলবাবু মাথা নিচু করে বসে রইলেন, আর কোনো কথা বললেন না। ফেলুদা আবার শুরু করল, এবারে আসি এবাড়ির আরেকজন সদস্যের কাছে। তিনিও দিব্যি একটি মিথ্যে কথা বলেছিলেন আমার কাছে। কি রঘুবীর বাবু, সেরাতে তো আপনি থিয়েটার দেখতে যাননি, কারণ যার থিয়েটার দেখার এতই বাতিক আছে সে কি করে ধরতে পারল না যে 7 তারিখ রাতে বিভীষণ নাটকে মণিমোহনের পরিবর্তে স্টেজে অভিনয় করেছিলেন মিহির দত্ত? আমার এই ভাইটি নীলাম্বর থিয়েটারে খোঁজ নিয়ে জানতে পারে সেরাতে মণিমোহন স্টেজে ছিলই না। অথচ রঘুবীর বাবুকে সেদিন জিজ্ঞেস করায় তিনি বললেন খুনের রাতে তিনি রজত বোস ও মণিমোহনের বিভীষণ দেখতে গিয়েছিলেন। এর মানে দাঁড়ায় সে রাতে রঘুবীর বাবু থিয়েটারে যাননি। আপনি কি বলতে চাইছেন প্রদেশ বাবু? রঘুবীর বাবু বেশ রাগত স্বরেই বললেন কথাটা। ফেলুদা নির্লিপ্ত গলায় বলে চলল, কি বলতে চাইছি তা তো আপনি খুব ভালো করেই জানেন রঘুবীর বাবু। 6 তারিখ রাতেও আপনি থিয়েটারে গিয়েছিলেন, তাই নয় কি? আপনাদের বাড়ির চাকর রবি আমায় জানায় খুনের রাত ছাড়াও আপনি আগের রাতেও বাড়িতে ছিলেন না। তোপসে থিয়েটার ম্যানেজারের কাছ থেকে জানতে পারে 6 তারিখে কোন নাটক হয়েছিল। সে রাতে যশোদা নাটক প্রদর্শিত হয় থিয়েটারে। নাটকটিতে এক অসহায় মা ও তার ছেলের কাহিনী দেখানো হয় অত্যাচারী এক বাবা কি করে শেষমেশ খুন হয় ছেলেরই হাতে। নাটকের মা চরিত্রটিকে দেখে আপনার মনে পড়ে যায় আপনার নিজ মায়ের কথা, আর তখনই সিদ্ধান্ত নেন হরিশঙ্কর বাবুকে খুন করার কথা। ঘর ভর্তি লোক এর ওর মুখ চাওয়াচাই করছে। কেউ বুঝতে পারল না ফেলুদার কথা। ফেলুদা বলল, হরিশঙ্কর বাবু যে অন্তঃসত্ত্বা মেয়েটিকে ফেলে এসেছিলেন সেই মেয়েটি জন্ম দেয় একটি পুত্র সন্তানের। হরিশঙ্কর বাবু জানতেন না মেয়েটি তাকে ভালোবেসেছিল মনে প্রাণে, তাই সন্তানের নাম রাখল তারই নামের সঙ্গে মিলিয়ে শঙ্কর। এ নামটি আমি পেয়েছি রাধা কৃষ্ণ অনাথ আশ্রম থেকে। হরিশঙ্কর বাবু জানতেন না তিনি যে রঘুবীরকে বাড়িতে এনেছেন সে তারই ছেলে শঙ্কর। কেননা রঘুবীর বাবুকে তিনি এনেছিলেন কোনো কাগজপত্র কিংবা আইনি ব্যবস্থাপনা ছাড়াই। সে সময় এর দরকার পড়েনি হয়তোবা। শঙ্কর অর্থাৎ রঘুবীর বাবু নিজেও জানতেন না ইনি তার বাবা। শঙ্করের মা মারা যান তার বয়স যখন 13। তিনি কলকাতায় আসেন বাবাকে খুঁজতে, কিন্তু এত বড় শহরে তার হয়ে ওঠেনি অতটুকু ছেলের পক্ষে। বই পড়তে ভালোবাসতেন তিনি, বইয়ের চরিত্রে কল্পনা করতেন নিজেকে। এভাবেই বন্ধু বান্ধবের কাছে তার নাম পাল্টে হয়ে যায় রঘুবীর। এটিও কোনো বইয়ের চরিত্রের নামই হবে। ভাগ্যের কি নির্মম পরিহাস! হরিশঙ্কর বাবু অজান্তেই এ বাড়িতে নিয়ে এলেন নিজের ছেলেকেই।
রঘুবীর বাবু যখন সেক্রেটারি হিসেবে নিযুক্ত হন, সম্ভবত তখনই তিনি খুঁজে পান তার বাড়ির ঠিকানায় পাঠানো টাকা পয়সার রসিদ। মুহূর্তেই সব পরিষ্কার হয়ে যায় তার কাছে। এই হরিশঙ্করই তার বাবা। মায়ের কাছে শুধু হরি নামটুকু শুনেই বড় হয়েছিলেন বলে ধরতে পারেননি এতদিনেও। তার বাল্য বয়সের খুঁটিনাটি সবই আমি জানতে পেরেছি অনাথ আশ্রমে থাকা রঘুবীর বাবুর এক বাল্যবন্ধুর কাছ থেকে। তিনি এখন সেখানকার কর্মচারী হিসেবে নিযুক্ত আছেন। বাকিটুকু পরিষ্কার হয় অমলবাবুর কাছ থেকে জেনে। এবার আসি খুনের ঘটনায়। রঘুবীর বাবু তার পরিচয় জানতে পেরে প্রথম দিকে মায়ায় পড়ে যান। চেয়েছিলেন সবটা খুলে বলতে বাবাকে, কিন্তু পরক্ষণেই লোভের বশবর্তী হয়ে পড়েন তিনি। ঠিক করেন হরিশঙ্কর বাবুর সিন্দুক খুলে দলিল দস্তাবেজ টাকা পয়সা লুট করে পালাবেন। এ শহরে তার আসল পরিচয় জানে এমন লোক খুব কম, তাই তাকে ধরে ফেলা খুব একটা সহজ হতো না। রঘুবীর বাবু আপাদমস্তক সবই জানতেন হরিশঙ্কর বাবু সম্পর্কে। তার সিন্দুকের চাবি কোথায় থাকে তাও অবগত ছিলেন তিনি। রাতে চুপিসারে গিয়ে সিন্দুক খুলে দেখেও আসতেন তিনি। অপেক্ষায় ছিলেন কবে নাগাদ সব দলিলপত্র ও টাকা একসাথে রাখা হবে সিন্দুকে। তেমন একটি সুযোগ চলেও এলো। হরিশঙ্কর বাবু উইল করার জন্য দলিলপত্র এনে উকিলকে খবরও দিলেন। সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাদ সাধল এই থিয়েটার। 6 তারিখ রাতে থিয়েটারে নাটক দেখে তার মনে জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। যে বাবা এত দয়ালু, সে কিনা তার অসহায় মাকে ফেলে এসেছিল সমাজের চোখে ঘৃণ্য হয়ে বেঁচে থাকতে, তাকে বাবার পরিচয়বিহীন বড় হতে। বাবার জন্যই মাকে হারিয়েছে সে, আর সে মানুষটি দিব্যি এখানে পুরো জীবন আয়েশ করে কাটিয়ে দিল। প্রতিশোধের আগুন তাকে বাধ্য করল পরের রাতে নিজ বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করতে। কিন্তু সাধারণ বালিশ চাপা দিয়ে খুন করলে যে খুব সহজেই ধরা পড়ে যাওয়া যায় তা তিনি জানতেন। আগেই বলেছি, রঘুবীর বাবুর বই পড়ার প্রচন্ড শখ। তার ঘরে সেদিন দেখেছি প্রচুর গোয়েন্দা, সাইকোলজি, ফিজিওলজি ইত্যাদি বই। তাছাড়া রঘুবীর বাবুর পেপার কাটিং সংগ্রহের শখ আছে, সেদিন তার ঘরে ঢুকেই দেখেছিলাম। তিনি অস্বাভাবিক খুনের কেসগুলো খুঁটিয়ে পড়তেন বলেই আমার বিশ্বাস। সে রাতে তিনি ঠিক করেন সম্প্রতি শহরে যে সিরিয়াল কিলিং হচ্ছে সে খুনের পদ্ধতি যদি অনুকরণ করা যায় তবেই তিনি পার পেয়ে যাবেন। করলেনও তাই। আগেই একটি সার্জিক্যাল নাইফ জোগাড় করে রেখেছিলেন নিজের সাথে। সাথে রেখেছিলেন গ্লাভস, পা মোজা আর মাংকি ক্যাপ। এগুলোর প্রত্যেকটি তার দেহের এমন অঙ্গগুলো ঢেকে রেখেছিল যাতে করে বিন্দুমাত্র কোনো সূত্র ফেলে না যেতে হয় খুনের পর। পত্রিকায় দেওয়া বিবরণ অনুযায়ী সাজালেন সিরিয়াল কিলিং এর নাটক। একই সাথে দলিল, টাকা পয়সা সবই সরিয়ে ফেললেন। তবে সিরিয়াল কিলার অর্জুন যে হিসেব করে ছুরি চালাতো এবং ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করত, সে তথ্য পত্রিকায় ছাপা হয়নি কখনোই। অগত্যা আমাদের রঘুবীর বাবুও তা অনুকরণ করার সুযোগ পাননি। আমার দৃঢ় বিশ্বাস তিনি খুব দ্রুতই সরে পড়তেন এ বাড়ি ছেড়ে। তবে এ যাত্রায় এমন একটি ঘটনা ঘটল যা তাকে অনুতপ্ত হতে বাধ্য করে ছাড়ল। রঘুবীর বাবু, আমি যদি ভুল না করে থাকি তবে হরিশঙ্কর বাবুর উইলে সম্পত্তির ভাগ হয়েছিল 4টি। তাতে একাংশ পেতেন অনিমেষ চ্যাটার্জি, একাংশ পেতেন নন্দিনী চ্যাটার্জি, একাংশ পেতেন অমলবাবু, আর বাকি অংশ পেতেন রঘুবীর বাবু নিজেই। কেননা রঘুবীর বাবু তার নিজের ছেলে না জেনে থাকলেও তাকে লালন পালন নিজ সন্তানের মতোই করেছিলেন তিনি। তাই সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবেন এমন মানুষ হরিশঙ্কর বাবু ছিলেন না। কিন্তু তার আগেই একদিন রঘুবীর বাবুর ঘরে দেখে ফেললেন তার মায়ের একটি ছবি। সম্ভবত রঘুবীর বাবু খুব ভালো আঁকতেও জানতেন, কিন্তু তার পরিস্ফুটন তিনি কখনোই করেননি। তিনি এঁকেছিলেন তার মায়ের ছবি। হরিশঙ্কর বাবু বুঝে ফেললেন রঘুবীর বাবু কে। ওদিকে রাতের সেই ছায়ামূর্তি আর পুরনো পাপের প্রায়শ্চিত্ত মিলে বিষিয়ে তোলে তার জীবন। আর তাই দ্রুত উইল করে বারবার প্রলাপের সুরে অমল বাবুকে বুঝাতে চাচ্ছিলেন রঘুবীরের আসল পরিচয়। আফসোস, অতিরিক্ত লোভ আর ক্রোধে
অন্ধ রঘুবীর বাবু তা ঘুণাক্ষরেও টের পেল না, আর যখন টের পেল ততদিনে খুব বেশি দেরি হয়ে গেছে। নিজের ভুল বুঝতে পেরে অনুতাপের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন এতদিন, তাই সুযোগ পেলেও সরে পড়েননি তিনি। হয়তো তিনি নিজেই চাইছিলেন আমি তার অপরাধ তদন্ত করে বার করি, কেননা নিজে স্বীকার করবেন এতটা মানসিক শক্তি রঘুবীর বাবুর ছিল না। তিনি চাইলেই রাধা কৃষ্ণ অনাথ আশ্রমের নামটি নাও বলতে পারতেন। আমার বক্তব্য এখানেই শেষ অনিমেষ বাবু, এবারে বাকি কাজ না হয় পুলিশ সেরে ফেলুক। রঘুবীর বাবু দু হাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। বাড়ির অন্য সবার চোখেও জল। কখন যেন 2 ফোঁটা জল আমার চোখ থেকেও গড়িয়ে গিয়েছে। সেদিনের মতো বাড়ি ফিরে এলাম আমরা। পরদিন 2টি খাম এলো ফেলুদার নামে। একটিতে বেশ কিছু টাকা আর অন্যটিতে লেখা ধন্যবাদ মিস্টার মিত্র। ফেলুদাকে বললাম, ফেলুদা আর দেরি করো না, বুকিং সেরে ফেলো, নয়তো আবার কোনো কেসে। ক্রিং ক্রিং শব্দে ফোন বেজে উঠল। ফোন রিসিভ করলো ফেলুদা। হ্যালো বলতেই ওপার থেকে এমন কিছু ফেলুদার কানে এলো যা শুনে ভ্রু জোড়া কুঁচকে গেল ওর। ও শুধু বলল, চিন্তা করবেন না লালমোহন বাবু, আমরা অতি শীঘ্রই পৌঁছচ্ছি উটিতে। ফোন রাখতেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে ফেলুদা? ফেলুদা বলল, উটিতে খুন, লালমোহন বাবুর প্রাণ সংশয় হতে পারে, এক্ষুনি রওনা হতে হবে তপসে, কুইক। শুনছিলেন আজকের বিশেষ নিবেদন হরিশঙ্কর হত্যাকাণ্ড। গল্পটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। সামনের সপ্তাহে আরও একটি রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে হাজির হবে বইকণ্ঠ।